আজকের অনুষ্ঠানের শুরুতেই আসুন আমরা সমস্ত নাগরিক আমাদেরই নাগরিক সমাজের পক্ষ থেকে তামান্না খাতুনের পরিবারের কাছে ক্ষমা চাই। ক্ষমা চাই এই কারণে যে আসলে তামান্না খাতুন নামের 10 বছরের যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে আমাদের তথাকথিত গণতন্ত্রের বলি হলো, তার জন্য আমাদেরও কিছু দায় থাকছে, আমাদেরও কিছু দায়িত্ব থাকছে। আমরা ব্যক্তিগতভাবে অনেকেই তামান্না খাতুন কিংবা তার পরিবারের মানুষজনকে নাই বা চিনতে পারি, কিন্তু এরকম ভয়াবহ ঘটনার পিছনে আমাদের দায়কে আমরা অস্বীকার করতে পারি? ক্রমাগত আমাদের নাগরিক ব্যর্থতার জন্যই তো এমন ঘটনা ঘটে যেতে পারে, ঘটে যাচ্ছে ক্রমশ। এরপরেও আমাদের সমাজের আমাদের চারপাশের নিয়ন্ত্রক হিসেবে থেকে যাচ্ছে সেই রাজনীতিক, এবং সেই রাজনীতিক যারা করেন তারা দাপিয়ে বেড়াচ্ছেন তারা সর্বত্র। কোথায় আমরা পরিত্রাণ পাবো, কিভাবে আমরা পরিত্রাণ পাবো আমরা জানি না। অথচ বলা উচিত এই সময় খুব জোর দিয়ে বলা উচিত যে এটার একটা প্রতিকার হোক, এটার একটা শেষ হোক। হচ্ছে না। আমরা তো জানি আনিস খান নামের এক তরুণ যুবককে কিভাবে হত্যা করা হয়েছিল, তারপর সব থেমে গেছে। আর.জি. করের ঘটনা, সেটাও তো থামিয়ে দেওয়া হয়েছে, বিচার তো এখনো পাওয়া যায়নি। আর তামান্না খাতুন যেভাবে তার মৃত্যু হলো, তাতে মনে হয় না যে একের পর এক ঘটনাগুলো আসলে আমাদের নাগরিক সমাজের ব্যর্থতারই প্রতিফলন? আমরা নাগরিক হিসেবে ব্যর্থ, আমরা নাগরিক হিসেবে সেই রাজনীতিটাকে ধারণ করতে পারিনি যে রাজনীতি এই নোংরা, এই ক্ষমতামুখী, এই ক্ষমতার অলিন্দে যাবার যে রাজনীতি তাকে প্রতিহত করতে পারে। এই ব্যর্থতা আমাদের। আসুন আমরা এই ব্যর্থতাকে চিনতে শিখি, এই ব্যর্থতাকে চিনে তার প্রতিকারের ব্যবস্থা করি। অনেক হয়েছে, এবার অন্তত বলবার চেষ্টা করি যে এ দায় আমাদের। আমরা নাগরিক সমাজ ব্যর্থ, আমরাও এই ক্ষমতামুখী রাজনীতির অংশী হয়ে পড়েছি। আমরাও কোনো না কোনোভাবে এই ক্ষমতাবান রাজনীতিকদের হাতের পুতুলে পরিণত হয়েছি। আমাদের সমাজের সমস্ত মানুষ কোনো না কোনোভাবে এই ক্ষমতাসীন রাজনীতির অংশ। এটাকে প্রতিহত করা দরকার। এই রাজনীতির বিরুদ্ধে আমাদের রাজনীতি, যে রাজনীতি এই তামান্না খাতুনদের মৃত্যুকে প্রতিহত করতে পারে, সেই রাজনীতির প্রতিষ্ঠা খুব দরকার। আমি পরিষ্কার করে বলছি, হ্যাঁ, আমাদের রাজনীতি, যে রাজনীতি সমাজের মঙ্গল চায়, দেশের মঙ্গল চায়, দেশের মানুষের মঙ্গল চাই, সেই রাজনীতি প্রতিষ্ঠা চাই, সেই রাজনীতিকে সামনে আনা চাই। সেই রাজনীতির কোনো দল না থাকতে পারে, কিন্তু সেই রাজনীতিকে ধারণ করবে না কেন একজন নাগরিক, একজন মানুষ? এক একজন মানুষই তো এক একটা ভাবনা, এক একটা বোধের ধারক বাহক। কোথায় তাদের বোধ? এইভাবে মানুষ মরে যাবে, আর দিনের পর দিন এই নোংরা রাজনীতির দাবিদারি করে যাব আমরা। কোনো না কোনোভাবে ভেবে দেখুন, আমরা সবাই তো এই রাজনৈতিক দলগুলোর সাথে সম্পৃক্ত। আমরাই তো এদের কাছে ছুটে যাই, এদের পাশে হাত জোর করে দাঁড়াই। লেখক, শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক কিংবা বিজ্ঞানের গবেষণা করেন যিনি, তারা সবাই মঞ্চে দেখতে পাবেন এই নোংরা, এই জঘন্য রাজনীতির মঞ্চে এদের সকলের দেখা যায়। রাজনীতি এভাবে মিলিয়ে দিচ্ছে সবাইকে। তামান্নারা এভাবে প্রাণ হারায়, আনিস খানরা প্রাণ হারায়, তার বাইরে এটা চলতে থাকে, চলতেই থাকে। তাই আসুন কোথাও আমরা মেনে নিই যে এটা আমাদের নাগরিক সমাজের ব্যর্থতা। এই ব্যর্থতার দায়টাকে মেনে নিয়ে আসুন নিজেদের এই ব্যর্থতার কারণগুলো একটু চিহ্নিত করি, এবং তারপর সেখান থেকে যদি কোনো প্রতিকারের রাস্তা বেরোয়, আমরা সেদিকে এগোতে পারি কিনা একটু ভাবার চেষ্টা করা যেতে পারে। আসুন আমরা অন্তত যন্ত্রণাবিদ্ধ হবার চেষ্টা করি। আজ এই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছি যাদের, আসুন পরিচয় করিয়ে দিই তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন মিরাতুন নাহার। মিরাতুনদি বারবার এই কথাটা বলে গেছেন যে আমাদের সমাজের তো অসুখ হয়েছে, সেই অসুখটা কিভাবে সারাবে আমরা জানি না। আর আমাদের সঙ্গে রয়েছেন সুনন্দিতা দেবনাথ, পেশায় স্কুল শিক্ষিকা, কিন্তু
সমাজকর্মীও বটে। আমি আপনাদের দুজনকেই আজকের এই অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি। মিরাতুন্দি, আমি যেটা বুঝতে চাইছি, কালকে বিষয়টা নিয়ে এক প্রস্ত আলোচনা করেছি আমি, কিন্তু আজ আমি একেবারে সরাসরি বুঝতে চাইছি যে কোথাও মনে হয় না মিরাতুন্দি যে আমাদের নাগরিক ব্যর্থতা, এটা আমাদের ব্যর্থতা, আমরা বোধহয় এই নাগরিক ব্যর্থতাটাকে এড়িয়ে যেতে চাইছি। এর উপরে দোষ না, যদি আমি পুলিশের দোষ বলি, যদি আমি কিছু গুন্ডাদের দোষ বলি, আসলে এদের প্রশ্রয় দিচ্ছে কারা, এরা কাদের প্রশ্রয় বাড়ছে? সমস্ত নাগরিক সমাজ। আমরা যদি একটা নাগরিক প্রতিরোধের বলয় তৈরি করতে পারতাম, তাহলে কি লাগাতার একের পর এক এই ঘটনাগুলো ঘটে যেতে পারত? হ্যাঁ, মিরাতুন্দি শোনা যাচ্ছে? কোনো কারণে বোধহয় মিরাতুন্দির সাথে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। আমি পিসিআরকে বলবো যে মিরাতুন্দির সঙ্গে হ্যাঁ, মিরাতুন্দির সঙ্গে বোধহয় কথা শোনা যাচ্ছে না। আমি একই প্রশ্নই সুনন্দিতার কাছে আসি। সুনন্দিতা, শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি, আমার কথা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যেটা এই বিষয়ে বলার, তো প্রতিদিন একটা করে নতুন ঘটনা ঘটবে আর আমরা দুঃখ প্রকাশ করব, একদম এটা তো রুটিন কাজে পরিণত হয়ে গেছে। তো এটা তো কোনো কথা না যে আমরা শুধু দুঃখ প্রকাশ করব আর কিছু হলেই সবাই বুদ্ধিজীবীরা কেন কিছু বলছে না, বুদ্ধিজীবীরা কেন কিছু বলছে না। আরে বুদ্ধিজীবীরা বললেই কি সব হয়ে যায়? বুদ্ধিজীবীদের ওপরে দিকে আমরা তাকিয়ে থাকবোই বা কেন? একদম বুদ্ধিজীবী যারা নিজেদেরকে বুদ্ধিজীবী বলে ভাবেন, হ্যাঁ, এটার একটা কারণ নিশ্চয়ই আছে। তার কারণ বাম আমলের শেষের দিকে সমস্ত মানে নামকরা ব্যক্তি যাদেরকে মানুষ চেনে, বিভিন্ন পেশার কাজে তারা নিজেদের জায়গায় তারা দক্ষ, তারা বিভিন্নভাবে বামফ্রন্ট সরকারকে উৎখাত করার জন্য পথে নেমেছিলেন। ইস্যু ছিল সিঙ্গুর, ইস্যু ছিল নন্দীগ্রাম, কিন্তু মূল উদ্দেশ্য ছিল বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করতে হবে। তো তার জন্য ইস্যু প্রয়োজন ছিল, বামফ্রন্টকে ক্ষমতাচ্যুত করার জন্য তাদের ইস্যুর প্রয়োজন ছিল, এবং সেই ইস্যুগুলো মমতা ব্যানার্জি তৈরি করেছেন। তাকে সামনে রেখে কর্পোরেট দুনিয়া ইস্যুগুলো তৈরি করিয়েছে এবং সেই জায়গাগুলোতে তারা ভূমিকা নিয়েছেন এবং তারা কি করেছেন, বিভিন্নভাবে অন্যায়ভাবে মমতা ব্যানার্জিকে সমর্থন দিয়েছেন তখন এবং আজও দিয়ে চলেছেন। তাই তাদের প্রশ্নটা আসে, কিন্তু আমি বলবো যে তাদের দিকে আমরা তাকিয়ে থাকবো না, কারণ তারা কিছু বলবে না বলে আমার ভূমিকাটা থাকবে না, এটা তো হতে পারে না। যে কারণেই কে বুদ্ধিজীবী, কে নাট্যকর্মী, কে কি, তাদের আমরা চিনে নিয়েছি। তারা কিছু বলছে কি বলছে না সে তাদের ব্যাপার, কিন্তু আমরাই বা কম কিসের? আমরা প্রতিটি মানুষ, আমাদের কি সমাজে কোনো দাম নেই? আমরা সমাজে প্রত্যেকটা মানুষ তো শ্রম দেই, প্রত্যেকটা মানুষের শ্রমেই তো এই সমাজ গড়ে উঠেছে। তাহলে সমাজে আমাদের কোনো দাম নেই? আমার কথার কোনো মূল্য নেই? আমরা কেন নিজেরা করতে পারছি, কেন পারবো না? আমরা আরজি করের সময়ে এত বড় আন্দোলন হলো, সারা পশ্চিমবঙ্গের মানুষ পথে নেমেছিল, কিন্তু শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া এখনো চলছে দিকি ভাবে, কিন্তু কোনো আশার আলো সেভাবে দেখতে পাচ্ছি না এবং জনসাধারণ হতাশ। আজকের ঘটনাতেও, তামান্নার ঘটনাতেও মানুষের মনোভাব একটাই, যে আরজি কর নিয়ে এত কিছু হলো, কই কিছু হলো, প্রতিবাদ করে হলো। এটা হচ্ছে মানুষের আজকের মনোভাব। তো প্রতিবাদ করে লাভ নেই কেন, এটাও আমাদের ভাবা দরকার। কারণ হচ্ছে যে যখন একটা কিছু ঘটে আমরা শুধু সেই ঘটনাটার প্রতিবাদ করে থেমে যাচ্ছি। শুধু ঘটনাটার প্রতিবাদ করে থেমে গেলে তো চলবে না, তা রাজনৈতিক প্রতিবাদ করতে হবে, তো অবশ্যই রাজনৈতিক প্রতিবাদ করতে হবে। এবং এখানেই একদম এখানেই গুলিয়ে দেওয়ার চেষ্টা, রাজনীতি করবেন না। যারা রাজনীতি করছেন, যারা এই ধূর্ত ক্ষমতাভোগী রাজনীতির একটা পরিমণ্ডল তৈরি করছেন, তারাই এটা নির্ধারণ করে দিচ্ছেন যে আপনারা রাজনীতি করবেন না। অর্থাৎ রাজনীতিটা ধূর্ত, নোংরা, স্বার্থ সর্বস্ব রাজনীতিটা তারা করবেন, অন্যেরা, নাগরিকরা তাদের মতো করে রাজনীতি প্রয়োগ করতে পারবে না। এটা তারাই নির্ধারণ করে দিচ্ছে এবং সেটাই নির্ধারক শক্তি হয়ে উঠছে।
একদমই তাই। এবং অরাজনীতি শব্দটার আমদানি করা হয়েছে সুচতুর ভাবে। অরাজনীতি বলে কোনো কিছু হয় না, সবটাই রাজনীতি, এবং যারা আনছেন তারাও কিন্তু রাজনীতি করছেন। এবং আমি এটা পরিষ্কারভাবে বলতে চাই যে আরজি করের সময়ও অরাজনীতির স্লোগানটা তোলা হয়েছিল শুধুমাত্র সিপিআইএম দলকে ঠেকানোর জন্য, কিন্তু যারা অরাজনীতির কথা বলেছেন তারা প্রত্যেকে রাজনৈতিক ব্যক্তিত্ব। এটা স্পষ্টভাবে আমি বলতে চাই। সিপিআইএম পার্টি সে ক্ষমতায় থাকাকালীন অনেক অন্যায় করেছে, এটা অনস্বীকার্য, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে মানুষ কাকে আনবে কাকে রাখবে সেটা মমতা ব্যানার্জিকে বিদায় দিতে হবে, এটা নিয়ে কোনো দ্বিমতের জায়গা নেই। কিন্তু মমতা ব্যানার্জিকে বিদিয়ে কাকে আনবে সেটা মানুষের ব্যাপার। কিন্তু সেখানে সিপিআইএম যাতে কোনোভাবে এন্ট্রি না পায় তার জন্য সমস্ত দল যৌথভাবে আন্দোলনগুলির মধ্যে অরাজনীতির স্লোগান তুলেছিল। তার মধ্যে এসইউসিআই আছে, তার মধ্যে নকশালরা আছে, তার মধ্যে নানান ধরনের বিভিন্ন ধরনের সংগঠন, গণসংগঠন, পরিবেশ সংগঠন, বিজ্ঞান সংগঠন, এরা আসলে দক্ষিণপন্থী এবং আসলে এরা মমতাকে ক্ষমতায় রাখতে চায়, মমতাকে ক্ষমতায় রেখে কিছু নিষ্ফলা প্রতিবাদ করতে চায়। এবং যে কারণেই তাদের মূল উদ্দেশ্য ছিল সিপিএম কে ঠেকাও, মমতাকে তাড়ানোটা তাদের উদ্দেশ্য ছিল না। তাদের অরাজনীতির স্লোগানের মূল উদ্দেশ্য ছিল সিপিএম কে ঠেকাও। এবং এই করতে গিয়ে যেটা হয়েছে, অরাজনীতির স্লোগান তোলা হয়েছে। এবং এই অরাজনীতির স্লোগান তুলতে গিয়ে কি হয়েছে, আরজি করের সময় আমরা দেখেছি ডাক্তাররা, পুরো আন্দোলনটা ডাক্তারমুখী হয়ে গেল, জনগণের আন্দোলন হয়ে গেল ডাক্তারমুখী আন্দোলন। বেশ ভালো কথা, সবাই তাকিয়ে রইলো ডাক্তারদের দিকে। প্রতিনিয়ত মানুষ টিভির পর্দায় চোখ আপডেট দেখছে, কি হয় কি হয় কি হয় কি হয়, সাসপেন্স কোথায় গিয়ে দাঁড়ায়। এত জেদাজেদি করে ডাক্তাররা কিন্তু শেষ পর্যন্ত মমতার বাড়িতে চলে গেল কথা বলতে। কেন, কি কারণে মমতার বাড়িতে কেন গেল তারা? মমতা একজন মুখ্যমন্ত্রী কথা বলতে হলে নবান্নে যাবে কিংবা মমতা তাদের কাছে আসবে, কিন্তু তারা চলে গেল কোথায় না কালীঘাটে। এই যে এত জেদাজেদি করে শেষ পর্যন্ত কালীঘাটে যাওয়া, এটা তো একটা চূড়ান্ত পরাজয়, চূড়ান্ত পরাজয়। এটাই হচ্ছে সেই সুচতুর রাজনীতি, অরাজনীতির নামে সুচতুর রাজনীতি। এই রাজনীতিটা ডাক্তারদের মধ্যেও ছিলেন যারা, তারা করেছে, এবং ডাক্তারদের সাথে যারা ছিলেন করেছে। এটার কারণেই আজকে এই অবস্থা। তৃণমূল তার সুযোগ নিয়েছে, আজকে আরো বারবারন্ত তামান্নার মৃত্যু হয়েছে, আরো মরবে, এর মধ্যেও আরো মারা গেছে। গত পরশুদিন একটি জায়গায় আমার নিজস্ব লোকালিটিতে একজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। কি নার্সিং কলেজের স্টুডেন্টরা, তারা সেই নার্সিং কলেজের নিজস্ব হোস্টেলে না থেকে একটি বাড়িতে ভাড়া থাকে, সেই বাড়িওয়ালা কেন ভাড়া দিয়েছে কথা তর্কাতর্কি করতে করতে তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এই ঔদ্ধত্য, এই সাহস কোথা থেকে আসছে? কারণ আসছে এই কারণেই, আর কোনো প্রতিবাদ নেই, কোনো বিরোধী সংগঠন নেই। আমরা যারা বলছি মমতাকে তাড়াতে হবে, তাদের বলতে হবে তাড়িয়ে হবেটা কি, কি হবে, বিকল্পটা কি, এটা আমাদের বলতে হবে। আমরা যদি শুধু মমতার বিরোধিতা করি তাহলে সেটা নৈরাজ্য। শুধু মমতার বিরোধিতা করলে হবে না, আমাদের বলতে হবে বিকল্পটা কি। সিপিএম বিকল্প নয়, বিজেপি বিকল্প নয়, তাহলে বিকল্পটা কি এটা আমাদের বলতে হবে। এটা যদি আমরা বলতে না পারি তাহলে মমতা এই জিনিস করবে, মমতার দল এই জিনিস করবে। এখানে একদম মানে আমি আমি ঠিক এখানেই আসবো যে আসলে বিকল্প নেই বলেই কি শাসক দল একটার পর একটা এটা করে পার পেয়ে যায় এবং নাগরিকরা অসহায়ভাবে আত্মসমর্পণ করে ঘটনার উপরে। আমি মিরাতুন্দির কাছে আবারও আসি। মিরাতুন্দির সঙ্গে এর আগে আমরা যোগাযোগ করতে পারিনি, কোনো কারণে বোধহয় সমস্যা হচ্ছিল। মিরাতুন্দি, যে প্রশ্নটা আজ আমি রাখছি যে নাগরিক ব্যর্থতা, মানে একের পরে ঘটনা ঘটে গেছে, আপনি জানেন আনিস খান, তারপরে আরজি কর, তারপরে শোনা যাচ্ছে না মিরাতুন্দি? হ্যাঁ, এই যে আমি বলছি নাগরিক ব্যর্থতা, নাগরিক ব্যর্থতাকে চিহ্নিত করা বা নাগরিক ব্যর্থতা মেনে এটার প্রতিকার করা, আমাদের সেই রাস্তায় যেতে হবে। বারবার করে সুরঞ্জিত একটা কথা বলছিলেন যে একটা কথা ছেড়ে দেওয়া হয়, অরাজনৈতিক যারা রাজনীতি করেন তারাই অরাজনীতির কথাটা বলেন, অথচ নাগরিকের যদি কোনো রাজনীতি থাকে যেটা সমাজের জন্য হবে, দেশের জন্য হবে, সেটা খারাপ কেন? সেটা দিয়েই তো এই খারাপ রাজনীতিকে প্রতিহত করা যায়।
না, দুটো দুটো কথা, দুদিকেই কিছু কথা আছে। এক হচ্ছে রাজনীতি করে যারা, এবং একদম। রাজনীতি কাদের হাতে গেছে, রাজনীতি কি সত্যি খারাপ, এই প্রশ্নটা আমাদের নাগরিকজনদের পক্ষ থেকে করা উচিত। চারদিকে প্রত্যেকের মনে একটা ধারণা জন্মে গেছে, আমি রাজনীতি করি না, ওরা রাজনীতি করে, যারা রাজনীতি করে তারা আবার বিরোধী রাজনীতিকে খারাপ বলে, শাসক দলীয় রাজনীতি খুব ভালো, বিরোধী দলীয় রাজনীতি খুব খারাপ। এইভাবে রাজনীতিকে একটা ব্রাত্য জায়গায় পৌঁছে দেওয়া হচ্ছে। এটা এটা খুব বিষয়, আমার আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। রাজনীতি কি সত্যি খুব খারাপ কিছু? যারা রাজনীতি করে তারাও মনে করে এটা খারাপ, অন্য যারা করছে তারা খারাপ কাজ করছে, আর যারা করে না তারা তো মনে করে যে আমরা খুব ভালো, আমরা রাজনীতি করি না। তাহলে আমরা কিন্তু একটা নাগরিকরাই, আমরা কিন্তু একটা সত্যটাকে সত্য বলে ধরে নিয়েছি যে রাজনীতি মানেই খারাপ কিছু। এটা আমি বলবো, রাজনীতি রাজনীতির জন্য খারাপ হয়নি। রাজনীতি যারা করে তারাই রাজনীতিটাকে কদর্য রাজনীতিতে পরিণত করছে। রাজনীতিকে গায়ে কাদা ধুলো নোংরা ময়লা যা কিছু সব লাগিয়ে দিয়েছে, দিয়ে সেটাকে অন্যের চোখে নোংরা বলে দেখাচ্ছে, আর নিজেরা সেই নোংরা রাজনীতিটাকে নোংরা ভাবে ব্যবহার করছে। এটা বোধহয় রাজনীতি সম্পর্কিত একটা মোটামুটি ধারণা। আমরা বলতে পারি যে সবার মধ্যে যে ধারণাটা জন্মিয়ে দেওয়া হয়েছে সেটা ঠিক না। রাজনীতি হবে কি? পুরো দেশকে দুর্গতিমুক্ত করার রাজনীতি, উন্নয়নের রাজনীতি, মানুষের যত কিছু অভাব আছে সেগুলো থেকে মুক্ত করার রাজনীতি। এটাই সঠিক রাজনীতি বলে আমি আমাদের দেশের পরিপ্রেক্ষিতে অন্তত পলিটিক্স বা রাজনীতিকে এভাবে দেখা উচিত। এইবারে এখন আমাদের দেখতে হচ্ছে, আমাদের আমাদেরই মধ্যে বাস করছিল, কদিন আগেও সে নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছিল, মাত্র 9 বছরের নাবালিকা। তার প্রাণটা দিতে হলো কি কারণে? একটাই উত্তর, রাজনীতির কারণে। রাজনীতিটা কিন্তু এতটা খারাপ জায়গায় আমরা নিয়ে গেছি, সেইটা আমার বোধ বুদ্ধি মতে সেটা হলো দলীয় রাজনীতি, এবং তার সঙ্গে আরেকটু যুক্ত করতে হবে শাসক দলীয় রাজনীতি। শাসক দলীয় রাজনীতি আজকে মনে করে রাজনীতি করার অধিকার তাদেরই, এবং রাজনীতিকে যত কদর্য করা যায়, কত নোংরা মাখানো হয়, সব অধিকারও তাদের, তারাই সেই রাজনীতিটা করবে। এবং শুধু তাই নয়, শাসক দল পুরো সমাজ ব্যবস্থার মধ্যে যে নাগরিকরা আছে, সব শ্রেণীর নাগরিক, তাদের গ্রাসিত করবে। সবাই শাসক দল গ্রাসিত হবে, গ্রাস করতে হবে তাদেরকে। আর সেই গ্রাস করার দুটো অস্ত্র এরা বার করেছে, যেটা আমরা বুঝি। আমরা মানুষ নামক প্রাণী কিভাবে গণ্য হই? শ্রেষ্ঠ প্রাণী, সব প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ। আর অন্য প্রাণীরা, মানুষ বাদ দিয়ে অন্য প্রাণী, তারা ইতর। ইতর মানে নিকৃষ্ট। তো এই যে ইতর আর শ্রেষ্ঠ, নিকৃষ্ট শ্রেষ্ঠ প্রাণী দুটো যে ভাগ করা হলো, আজকে আমরা এই 9 বছরের বালিকার মৃত্যুর দায় কার, এই প্রশ্নের জবাব খুঁজতে গিয়ে দেখতে পাচ্ছি মৃত্যুর দায় সেই শ্রেষ্ঠ প্রাণী নামক মানুষদের উপরে। যে মানুষরা রাজনীতিকে খারাপ করেছে, শাসক দলকে খারাপ করেছে। আজকে আমাকে শাসক দল বলতে হচ্ছে অত্যন্ত নিন্দার্থে। শাসক দল মাত্রই খারাপ শাসক দল, এটাও কিন্তু বোঝা আজকে খুব অনুপম দরকার। আজকের শাসক দল, আগের শাসক দল, তার আগের শাসক দল, ক্রমাগত আমরা ধারাবাহিকভাবে দেখেছি মন্দত্বের দিকে তাদের ঢল নেমেছে। ধীরে 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 নানা রকম মন্দত্ব দ্বারা তারা গ্রাসিত হয়েছে, এবং সেই মন্দত্বটা একটা চরম পর্যায়ে, চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। আজকে যিনি আমাদের এই রাজ্যের শাসক দলনেত্রী, তিনি অন্যান্য শাসক দলের ক্ষেত্রে প্রতিবাদী ভূমিকায় থেকে সমস্ত গলিঘজিগুলো চিনে নিয়েছে। রাজনীতিকে কিভাবে নষ্ট করতে হয়, রাজনীতির চরিত্রকে কিভাবে দূষিত করতে হয় সেটা বুঝে নিয়েছেন। বুঝে নিয়ে করে, চরিত্রকে দূষিত করে আজকে কোন চূড়ান্ত পর্যায়ে আমরা পৌঁছেছি? না, 9 বছরের একটা নিরীহ শিশু, একে শিশু নাবালিকা, আবার মেয়ে,
লিঙ্গ পরিচয় মেয়ে দুটো কিন্তু একসঙ্গে মিশেছে। আমাদের দুর্ভাগ্য যে আমাদের সমাজ ব্যবস্থায় আমরা দুর্বল প্রাণী বলে ভাবি কাদের, ওই ইতর প্রাণীদের নয়, দুর্বল প্রাণী বলে চিহ্নিত করে দিয়েছে শিশুরা এবং নাবালিকা শিশুরাই বেশি, শিশু নাবালিকা এবং মেয়েরা। এই যে 9 বছরের বালিকার মৃত্যু হলো, একই সে শিশু, নাবালিকা শিশু, তার উপরে মেয়ে, অর্থাৎ দুটো দুর্বলতা একসঙ্গে সম্পৃক্ত হয়ে গেছে এবং তাকেই টার্গেট করা যায়। আমার তো মনে হয়েছে অত্যন্ত পরিকল্পিতভাবে। আজকে গতকাল পর্যন্ত অস্পষ্ট ছিল যে কোন দলগ্রাসিত পরিবারের কন্যা এই হতভাগা কন্যাটি, এই হতভাগ্য কন্যাটি। অথবা আমি অনুপম, একদিক থেকে অন্য দিক থেকেও আমরা বলতে পারি এই নিষ্পাপ, এখনো পর্যন্ত নিশ্চয়ই নিষ্পাপ ছিল নিরীহ শিশুটি, সে বেঁচে গেল এই পৃথিবীর দূষিত পৃথিবী থেকে বেঁচে গেল। একেবারে দূষণে ভরিয়ে দিলাম আমরা মানুষেরা যে সমাজ ব্যবস্থা, সেই সমাজ ব্যবস্থায় থাকলে তাকে আরো কষ্ট পেতে হতো। সে বোধহয় ভালো বলেই তাকে পৃথিবী ছেড়ে চলে যেতে হলো এই সমস্ত দুরাত্মাদের কবলিত হয়ে। দুরাত্মা কারা? শাসক দল গ্রাসিত দুরাত্মারা। তারা যখন কি করলো, ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে একটা উপনির্বাচন। যে উপনির্বাচন, সাংবাদিক খুব ভালো করে জানে যে উপনির্বাচনটা না হলেও চলতো, এখন জোর করে উপনির্বাচনটা ঘটানো হয়েছে নিজেদের জয়কে নিশ্চিত করার জন্য। 10-11 মাস বাকি আছে, এটার কোনো মানেই ছিল না। অর্থহীন একটা উপনির্বাচন। খরচ কত? সেই খরচটা আমাদেরই টাকা দিয়ে খরচ হয়। খরচটা কেউ কারণ জমিদারি থেকে আনে না, জমিদারির আয় থেকে নিয়ে আসে না। সেই নির্বাচনটা নিরর্থক একটা নির্বাচনের আয়োজন, উপনির্বাচনে। আর নির্বাচনে জয়লাভ করতে গেলে আমার বারবার মনে হয় কোনো কিছু পরীক্ষায় পাশ করতে গেলে যেমন বুক করে, তেমনি নির্বাচনে জয়লাভ করাটাও তো পুরোটাই নির্ভর করছে যারা নির্বাচন দিচ্ছে, ভোট দিতে আসছে, তাদের ইচ্ছা অনিচ্ছার উপরে। অর্থাৎ কতটা উদ্বেগে থাকার কথা যতক্ষণ না রেজাল্ট বেরোচ্ছে, এবং কতটা আনন্দ পাওয়ার কথা যখন রেজাল্টটা বেরোচ্ছে। সেই আনন্দের সঙ্গে আনন্দটা উল্লাসে পরিণত হয়ে যায় কিভাবে? আনন্দ আর উল্লাসের মধ্যে যোজন তফাৎ। আনন্দ হৃদয় থেকে উৎসাহিত হয়, উদ্বেগ চলে গেলে তবে আনন্দ পাওয়া যায়। যে হারবো কি জিতবো, এই উদ্বেগটা যখন নিরসন হয়ে যায়, কারণ হার জিতটা অন্যের উপরে নির্ভর, তখন সেটা হয়, তখন আনন্দ হয় যে হ্যাঁ জিতলাম। এবং আনন্দের পরে তখন আবার একটা দায়ভার বা দায়িত্বভার মনের মধ্যে চাপে যে এটা রাখতে পারবো তো, ভালো করে কাজ করতে পারবো তো মানুষজনের জন্য। সেসব নেই। বোমা জড়ো করা, জিতবে নিশ্চিত, কারণ জিতটা ওরা নিজেরা করিয়ে নিয়েছে, একদম নিশ্চিত হয় না, করানো হয়। অর্থাৎ জয়টা ওদের নিশ্চিত ছিল। বোমাগুলো জড়ো করা ছিল, উল্লাস প্রকাশ করবে, আনন্দের বদলে উল্লাস প্রকাশ করবে, এবং সেই উল্লাসটা হবে বোমাবাজিতে। আর সেই বোমাবাজিতে কারো যদি প্রাণ যায়, তার দায় ওদের কারণ নয়, ওরা সেটাই মনে করে। এখন মোদ্দা কথাটা এই দাঁড়াচ্ছে যে প্রাণ গেল কি থাকলো সেটা নিয়ে এদের কোনো মাথা ব্যথা নেই। দল গ্রাসিত প্রাণীগুলো, শাসক দল বলো আর যে দল বলো। আমি শেষ করছি এইভাবে, আমাদের সাংবাদিক এসে গেছে, তার কাছ থেকে আমরা আরো মূল্যবান কথা বিশ্লেষণটা ভালো করে পাবো। আমার সামান্য বুদ্ধি দিয়ে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে আমাদের প্রয়োজন এখন কি নাগরিকদের পক্ষ দায়বদ্ধতাটা কোথায় আটকে যাচ্ছে। আমরা নাগরিকরা আজকে যেন প্রতিটা নাগরিক অঙ্গীকার করতে পারি, সেটা দুর্ভাবনা আমাদের। সত্যিকারে এই ভাবনাটা, এই স্বপ্নটা দুঃস্বপ্ন, যে প্রতিটা নাগরিক যেন ভাবতে পারে যে আমাদের দায়বদ্ধতা এই গণতান্ত্রিক দেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আমরা দায়বদ্ধতা পালন না করতে পারি, তাহলে নির্বাচন যেন তেন প্রকারে করে নেবে শাসক দল, এবং সেখানে যে কেউ প্রাণ দিতে তাদেরকে হতে পারে। শুধু প্রাণ নয়, প্রতিটা ঘরে থরহরি কম্প, যে আমরা যদি দলের পক্ষে ভোট না দিই তাহলে আমার ঘর বাড়ি জ্বলে যাবে,
আমার বাড়ির পরিবারের প্রাণ নষ্ট হবে, যে কারো বয়সী, যে কোনো বয়সী, এবং দুর্বল প্রাণগুলোকে এরা বিশেষ করে টার্গেট করে, শিকার করে। যার প্রভাব প্রতিপত্তি আছে তাদের উপরে এরা টার্গেট করে না। তাহলে আমাদের এখন দায়টা কোথায়? আমার মনে হয় দলমুক্ত একটা সমাজ গড়ে তোলা খুব দরকার, যেখানে 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 যারাই সমাজের মধ্যে বাস করছে সামাজিক প্রাণী হিসেবে, সে শহরে হোক, গ্রামে হোক, শহরের বিভিন্ন অঞ্চলে, গ্রামের বিভিন্ন পাড়ায় পাড়ায়, প্রত্যেকে যেন এই অঙ্গীকারবদ্ধ হয় যে আমরা কোনো দলের কাছে মাথা নিচু করে দেব না। কোনো দল না, না বিরোধী দলে তো মারা গেল মেয়েটি শাসক দল বিরোধী পরিবারভুক্ত, আমি যদি না ভুল করি। অনুপম সাংবাদিক হিসেবে হ্যাঁ, বলো। একদম সিপিএম এর সমর্থক, সিপিআইএম সমর্থক পরিবার, তার পরিবারের অস্পষ্ট ছিল খবরটা, একদম না, গতকালের পরে পরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। ভাবো রিপোর্টটা কতখানি। শাসক দল বিরোধী পরিবারের সদস্য হলে একটা নিরীহ 9 বছরের বালিকাটাকে প্রাণ দিতে হবে বিজয় উল্লাসের কারণে। একদম, আজকে আমাদের শপথ বাক্য হওয়া উচিত যে আমরা কোনো দলের দ্বারা গ্রাসিত হব না। দল কাজ করুক, ভালো কাজ করুক, মন্দ কাজ করুক, আমরা সেটা নির্ণয় করব। আমাদের হাতে থাকবে মানদণ্ড যে এই দলকে সমর্থন করব কি করব না নির্বাচনের সময়, তার আগে নয়। এবং মাথাটা পেতে দেব না, অনুগত হব না। প্রত্যেকটা মানুষ সেটাই তো সমস্যা। আমি একদম একদম সেটাই তো সমস্যা। মানুষ নাগরিক রাজনৈতিক দলের কাছে আত্মসমর্পণ করেছে, এটাই তো মূল সমস্যা। আমাদের সাথে রূপম চট্টোপাধ্যায় এসেছেন, আমি রূপমদাকে বলবো, রূপমদা যেটা নিয়ে আলোচনা করছিলাম যে নাগরিকদের ব্যর্থতা একের পরে ঘটছে, আনিস খান, আরজি কর, এই ঘটনা আমাদের নাগরিক সমাজের একটা ব্যর্থতা। এবং এটাও তোমার কাছে এটাও ব্যাখ্যা চাইবো আমি যে কেন এখানে তো তৃতীয় হয়েছে বাম কংগ্রেস জোট, টার্গেট কেন বামেরা, বাম এলাকাগুলো ধরে তাকে সন্ত্রস্ত করতে হবে, এটা কেন? তুমি গোটা বিষয়টা যদি ব্যাখ্যা, তাহলে আমাদের আলোচনা আসতে সুবিধা হবে। হ্যাঁ, বিষয় হচ্ছে এটা যে কালীগঞ্জে গত দিনের নির্বাচনে এই উপনির্বাচনটা প্রথমত অবান্তর, কারণ 11 মাস পরে আবার ভোট হবে, ফলে এতগুলো টাকা নষ্ট করে এই ভোটটা করাবার কোনো প্রয়োজন ছিল না। তবুও যাদের হাতে ক্ষমতা আছে, ক্ষমতাশালী দল রাজ্যের, তারা নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনটা করিয়ে নিল। এবার ঘটনা হচ্ছে এই নির্বাচনে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি, অর্থাৎ তৃণমূলের সাথে মূল লড়াইটা ছিল বিজেপি, কিন্তু প্রাণ গেল সিপিএম পরিবারের একটি নিষ্পাপ শিশু। এবং বোমাবাজি করার সময় উল্লাস প্রকাশ করবার জন্য যে বোমাবাজি গুলো হয়েছে, তারা মোট 13টি বোমা ফাটিয়েছিল। 4টে বাড়ির উপরে 13টা বোমা পড়েছে। 4টি বাড়িতে যদি 13টা বোমা ফলে, তার পরিণতিতে যা যা হতে পারে, কারো বাড়ির চাল উড়ে গেছে, কারো অ্যাডভেস্টারের চাল হয়ে গেছে, এবং অনেকে টালির বাড়ি তছনছ হয়ে গেছে। তারা এমন নয় যে অট্টালিকা ছিল, তা নয়, খুব সাধারণ মানুষের পরিবারের বাড়ি, এবং তারা খুব সাধারণ পরিবার। সেই পরিবারগুলোকে বেছে বেছে আক্রমণ করা হলো বিজয় উল্লাসের নামে, কারণ তারা সিপিএম। তাহলে কেন দ্বিতীয় স্থানে ছিল বিজেপি? বিজেপির সাথে কেন তৃণমূলের মারামারিটা কালকে হলো না? এই কারণে তৃণমূল মনে করে বামেদের চাইতে বিজেপি তাদের অনেক কাছের, এবং বিজেপিও মনে করে বামরা হচ্ছে মূল শত্রু, তৃণমূল হচ্ছে অপেক্ষাকৃত অনেক ভালো এবং অনেক নিকটের নৈকট্য আছে তাদের সাথে, রাজনৈতিক ভাবে, দর্শনগত ভাবে এবং সামাজিক অবস্থানের দিক থেকে। কারণ ওরা রাম মন্দির করে, এরা জগন্নাথ মন্দির করে, এরা হিন্দু করে, ওরা মুসলিম করে। ফলে এই যে ব্যাপারটা, অর্থাৎ সাম্প্রদায়িকতা বলি, ধর্ম বলি, অনৈতিক যে কাজকর্মগুলো, বিভিন্ন রকম চামারি, বিভিন্ন অনৈতিক নিয়োগ, এইগুলো নিয়ে বিজেপির সাথে তফাৎ, শুধু উৎপত্তিগত একটা তফাৎ আছে। এরা গত 100 বছর ধরে আরএসএস এর দ্বারা লালিত, বিজেপি মানে আজকে বিজেপি হয়েছে। আর এই তৃণমূল তারা কংগ্রেসের অফশুট, কংগ্রেস থেকে বেরিয়ে এসে এককভাবে এখানে বামেদের যে ব্যর্থতা, এই ব্যর্থতাকে কি করে তারা ক্ষমতায় এসেছে। এবার এখন কিন্তু তারা ভাবছে যে কোনোভাবেই তৃতীয় পরিসরে যারা জায়গায় যারা আছে, কংগ্রেস এবং বামেদের যে ঐক্য হচ্ছে, এবং তারা আজকে হয়তো 50,000 ভোটে পিছিয়ে আছে, কিন্তু তাদের কাছেও যদি
28,000 ভোট থাকে, আগামী দিনে এবং 28,000টা যদি পরিসংখ্যানের 68,000 হবে না, বাড়ছে, মানে শতাংশের হারে গত হ্যাঁ। কয়েকটা উপনির্বাচনের পরে কিছুটা বেড়েছে, একদম সেটাই কি ভয়ের কারণ? বেড়েছে। এই যে ব্যাপার যে আজ না হলো কাল এই যে বিজেপির যে কার্যকারণ, দেশে বিজেপি যেভাবে দেশটা চালাচ্ছে, এতে মানুষের সর্বনাশ হচ্ছে, মানুষ নিজেও বুঝতে পারছে। ফলে যেটা হবে, দিন যত যাবে তত বিজেপি তৃণমূলের হাত থেকে কাছ থেকে মানুষের যে সমর্থন সেটা সরে যাবে, এবং সেটা তৃতীয় পক্ষ হিসেবে কংগ্রেস বামেদের কাছে যেতে পারে। এই আশঙ্কায় তারা কিন্তু উল্লাস প্রকাশের নামে এই বোমাবাজি গুলো করে নিজ নিষ্পাপ শিশুর জীবন কেড়ে।